আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আমার প্রিয় বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অংশ থেকে প্রতি বছরই কম আর বেশি প্রশ্ন এসে থাকে। এছাড়াও এই টপিকটা হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের একদম বেসিক একটা বিষয়। তো সেই বিষয়টা হচ্ছে জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদা তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীতে করেছো। শুধুমাত্র তোমাদের এই অনার্স প্রথম বর্ষে এসে তোমাদের এই জিনিসটা একটু ইংরেজিতে করতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম এই জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদার উপরে সর্বমোট তোমাদের আমি 130টা জাবেদা সমাধান করে দিব। এবং ইনশাল্লাহ এই 130টা জাবেদা যদি তুমি আমার সঙ্গে খাতায় তুলে তুলে প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের জাবেদায় আর কোনোদিন কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো তোমরা কিন্তু জাবেদা করার একটা নিয়ম আছে, সেটা সবাই জানো। সেই নিয়মটা হচ্ছে সম্পত্তি আর ব্যয় প্রতিষ্ঠানে যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। এবং আয় দায় মালিকানা সত্ত্ব এটা যদি প্রতিষ্ঠানে হ্রাস পায় মানে কমে যায় তাহলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। এর পাশাপাশিও তোমরা ছোট্ট আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সকল প্রকার খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়, এবং সকল প্রকার আয়ের অগ্রিম দায় এবং আয়ের বকেয়া সম্পদ। এবার চলো আমরা জেনারেল জার্নাল প্রস্তুত করি। এবং আমাদের এই ধারাবাহিক ক্লাসের আজ আমাদের 8তম পর্ব। আমরা এর আগে 50টা জাবেদা করেছি, আজকে আমি 51তম জাবেদা থেকে শুরু করছি। এখানে বলেছে রিপেয়ার অফ মেশিনারি ফর টাকা 500। তার মানে এখানে বলছে তুমি রিপেয়ার করছো। রিপেয়ার রিপেয়ার শব্দের অর্থ কি? মেরামত করছো। কি মেরামত করছো? মেশিনারিজ মেরামত করছো। কত টাকার মেরামত করছো? 500 টাকার। এখন মেশিনারি মানে কি? মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি। তার মানে তুমি এই মেশিনারি বা এই যন্ত্রপাতি রিপেয়ার করছো। রিপেয়ার করছো মানে কি? মেরামত করেছো। তো তুমি যখন মেশিনারি বা যন্ত্রপাতি মেরামত করো, ভালো মতন খেয়াল করে, এখানে কিন্তু রিপেয়ার কথাটা বলছে, মেরামত করো। দেখো, যে কোনো স্থায়ী সম্পদ, নট অনলি মেশিনারি, যে কোনো স্থায়ী সম্পদ আমরা ওইটা ব্যবহার করতে করতে কিন্তু ওইটা পিছনে একটু মেরামত করতে হয়। ঠিক আছে? এই যে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলও তো একটা মেশিন। তো মোবাইলটা ব্যবহার করতে করতে কিন্তু মাঝে মাঝে মোবাইল একটু ডিস্টার্ব দেয়। তো তখন আমরা কি করি? এটা সার্ভিসিং সেন্টারে যে একটু রিপেয়ার করে নিই বা একটু সার্ভিসিং করে নিই, কেমন এরকম। তো এই ব্যয়টা কিন্তু আমাদের নিয়মিতই করতে হয়। ঠিক আছে? সুতরাং এই রিপেয়ার এক্সপেন্স বা রিপেয়ার খরচ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তো এই ব্যয়টা যখন আমরা করি তখন আমাদের ব্যয় বৃদ্ধি পায়, এবং এই ব্যয়টার ফলে আমাদের এই যে 500 টাকা চলে যাচ্ছে, তার মানে আমাদের ক্যাশ, নগদ টাকা, সম্পত্তি কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এখানে আমরা জাবেদাটা লিখতে পারি, 51 নাম্বার দিয়ে লিখতে পারি রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার এক্সপেন্স ডেবিট। এবং এই টাকাটা তো আমরা ক্যাশ, নগদ টাকায় পরিশোধ করলাম, তাহলে আমাদের নগদ টাকা চলে গেল, এজন্য নগদ টাকা ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। আচ্ছা, কত টাকা আমরা দিয়েছি? 500 টাকা। তাহলে 500 টাকা ডেবিটে বসবে, এবং সমপরিমাণ টাকা তোমার 500 টাকা ক্রেডিটে বসবে। কারণ আমাদের ডেবিট ক্রেডিট অলওয়েজ কি করতে হয়? সমান করতে হয়, কেমন? আচ্ছা, এবার আমরা এখানে একটু কারণ লিখে দিব, যেহেতু আমরা এই এক্সপ্লানেশন দিচ্ছি। এবং এক্সপ্লানেশন অবশ্যই এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এই ব্যাখ্যা জাবেদার ক্ষেত্রে দেওয়া বাধ্যতামূলক, তোমরা অবশ্যই দিবে, কেমন? জাবেদা এই ব্যাখ্যা দেওয়ার একটা চোরা বুদ্ধি আছে বা একটা টেকনিক আছে, সেটা কি? এখানে জাস্ট তুমি প্রথমে লিখবা টু রেকর্ড, এই কথাটা একটু লিখে দেবা। টু রেকর্ড মানে লিপিবদ্ধ করা হলো। কি লিপিবদ্ধ করা হলো? এবার এই প্রশ্নে যা আছে এইটা একটু তুমি ঘুরাই পেঁচাই তোমার মতন করে লিখে দিবা। তোমরা এখানে লিখতে পারো টু রেকর্ড রিপেয়ার এক্সপেন্স। শেষ। ওকে, জাস্ট ব্যাখ্যা দেওয়ার আগে জাস্ট এই টু রেকর্ড কথাটা লিখে নিবা, এরপরে তুমি প্রশ্ন পড়ে যা বুঝবা তাই লিখে দিবা, কেমন? এরপর আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 52 নাম্বার কি বলছে? রিপেয়ার। দেখো, এখানেও কিন্তু রিপেয়ার করছে, মেরামত করছে। কি? রিপেয়ার কস্ট অফ বিল্ডিং ফর টাকা 5000। তো তুমি এখানে রিপেয়ার করছো, রিপেয়ার বাবদ ব্যয় করছো কত টাকা? মানে 5000 টাকা। কি বাবদ? বিল্ডিং। বিল্ডিং মানে কি? দালান কোঠা। তার মানে তুমি দালান কোঠায় মেরামত করছো। আমরা যে দালান ব্যবহার মানে যে বিল্ডিংটা ব্যবহার করি বা যেখানে আমরা ব্যবসা করি, যে দালানটায়, তো ওই দালানে কি হয়? অনেক সময় ব্যবহার করতে করতে বা বিভিন্ন তোমার রং খুলে যায়, প্লাস্টার খুলে যায়,
বা একটু মাঝে মাঝে কিন্তু আমাদের মেরামতের দরকার হয়, ঠিক আছে? জানলাটা একটু নড়ে গেল, সেই জানলাটা একটু তুমি একটু মিস্ত্রি এনে একটু ঠিক করে দিলা, দরজাটা একটু প্রবলেম হলো, দরজাটা একটু ঠিক করলা। তো বিল্ডিং এ তুমি রিপেয়ার এক্সপেন্স করছো, তার মানে এই বিল্ডিং কিন্তু একটা স্থায়ী সম্পদ, কিন্তু এই স্থায়ী সম্পদটার পিছনে তুমি কি করলা? রিপেয়ার করলা। রিপেয়ার মানে কি? মেরামত করলা। এখন তোমরা অনেকে অলরেডি বলতে পারো যে স্যার মেরামত তো বুঝতে পারছি, এই জিনিসটা এত কেন বারবার বলছেন? একটু পরে এই 53 নাম্বার যখন করব তখন তুমি বুঝতে পারবা, কেমন? তো দেখো, রিপেয়ার, এখানেও আমরা বিল্ডিং এ কি করছি? রিপেয়ার করছি, মানে বিল্ডিং এ মেরামত খরচ করেছি। আমরা মেরামত খরচ, তো মেরামত তো স্থায়ী সম্পদই করে, তা স্থায়ী সম্পদের পিছনেই করা হয়। মেরামত কিসের পিছনে করা হয় বলো? স্থায়ী সম্পদের পিছনে করা হয়। সুতরাং এখানে আমরা ওইটা রিপেয়ার এক্সপেন্সই লিখবো, কেমন? ডেবিট, এবং টাকাটা তো আমাদের নগদে চলে গেল, তাহলে ক্যাশ ক্রেডিট। এখন অনেকে বলতে পারো যে স্যার রিপেয়ার এক্সপেন্স লিখে এখানে কি বিল্ডিং, বা এখানে রিপেয়ার এক্সপেন্স লিখে এখানে কি মেশিনারি লেখা লাগবে? জি না, এটা লেখার কোনো দরকার নেই। জাস্ট রিপেয়ার এক্সপেন্স ব্যয়, বাস ব্যয়। কত টাকা? 5000 টাকা, 5000। কারণ কি লিখবো? আচ্ছা, এবার আসো, এবার সেই গুরুত্বপূর্ণ এন্ট্রিটায় আসো। 53 নম্বর কি বলছে? ওভারঅলিং কস্ট অফ আ বিল্ডিং ফর টাকা 10,000। এখানে একটা শব্দ বলছি কিন্তু দেখো, শব্দটা হচ্ছে হলো ওভারহাউলিং। ওভারহাউলিং শব্দের অর্থ হচ্ছে সংস্কার। সংস্কার, ওভারহাউলিং মানে কি বলো? ওভারহাউলিং মানে সংস্কার, ওভারহাউলিং মানে সংস্কার। এখন দেখো, সংস্কার করা আর মেরামত করা শব্দ দুইটা কি বলো? একটা হলো সংস্কার করা আর একটা হচ্ছে মেরামত করা। একটা হচ্ছে রিপেয়ার করা আর একটা হচ্ছে ওভারহাউলিং করা। তো দেখো, এই মেরামত মেরামত এবং সংস্কার, এই দুইটার ভিতরে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা কি? তুমি যখন কোনো কিছুর পিছনে মেরামত করো, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তুমি আজকে মেরামত করতেছো, কালকে কিন্তু তোমার আবার মেরামত করা লাগতে পারে। তুমি আজকে একটা মোবাইল মেরামত করলা, একটু রিপেয়ার করলা, সার্ভিসিং করলা, কালকে কিন্তু ওই মোবাইলটা আবার নতুন একটা সমস্যা হইতে পারে, তারপরের দিন আবার একটা সমস্যা হইতে পারে। আর এটা হচ্ছে হলো মেরামত, যে এটার কোনো গ্যারান্টি নেই, আজকে করতেছো কালকে হইতে পারে, তারপরের দিন আবার হইতে পারে, 6 মাস পরে আবার হতে পারে, এই। আর ওভারহাউলিং মানে বাংলা কথা যেটাকে আমরা বলি সংস্কার করা, ঠিক আছে? ওই যে বলে না রাস্তা সংস্কার করা, হ্যাঁ, এই আর কি। তো এই সংস্কারের যে বিষয়টা, সেটা হলো যে সংস্কারও কিন্তু একটা ব্যয়, কিন্তু এটা হলো এমন একটা ব্যয় যে ব্যয়টা করলে তোমার স্থায়ী সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। জিনিসটা কেমন স্যার, একটু এক্সপ্লেইন করেন। খুবই সহজ। মনে করো তোমার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা তুমি একটু সংস্কার করলা। এখন সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার বলতে মনে করো ওই বিল্ডিংটায় তুমি একটু টাইলস লাগালা, ঠিক আছে? টাইলস টাইলস করি না আমরা, টাইলস লাগাইলা। এবার মনে করো ওই বিল্ডিং এর সব পুরাতন জানলাগুলো তুমি সব ভেঙে চুরে ফেলে একদম সব নতুন জানলা, একদম ব্র্যান্ড নিউ জানলা লাগালা। তো এগুলো লাগালে কি হবে? এই বিল্ডিংটার কিন্তু আয়ুষ্কালই বেড়ে যাবে। এটা কিন্তু এমন না যে একটু প্লাস্টার খসে গেছে তুমি একটু মেরামত করলা 500-1000 টাকা দিয়ে। এটা হলো তুমি সংস্কার করলে। সংস্কার করলে কি হবে? সংস্কার করলে ওর আয়ুষ্কাল বেড়ে যাবে, মানে তুমি ওই বিল্ডিংটা আরো দীর্ঘদিন, দেখা গেল তুমি আরো 10 বছর বেশি ব্যবহার করতে পারবা। তো এইটাকেই বলা হয় হচ্ছে ওভারঅলিং কস্ট। এই ওভারহলিং, এই সংস্কারটা কার করা হয়েছে? দেখো এখানে সুন্দর মতন বলছে বিল্ডিং এর। বিল্ডিং এর ওভারহাউলিং করা হয়েছে, বিল্ডিং এর সংস্কার করা হয়েছে। তোমরা এটা সবাই জানো, স্থায়ী সম্পদের যদি সংস্কার করা হয় তখন সেটাকে স্থায়ী সম্পদ বৃদ্ধি করে দেখাতে হয়। আমি আবার বলছি, স্থায়ী সম্পদের পিছনে যদি সংস্কার করা হয় তাহলে বুঝতে হবে যে ওই স্থায়ী সম্পদটা বৃদ্ধি করে দেখাতে হবে। কেন? কারণ ওইটার ওই যে বলছে আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। সুতরাং এই ওভারহাউলিং বা সংস্কারকে কিন্তু ব্যয় বলা যাবে না, যদিও বা এখানে কিন্তু কস্ট লেখা আছে, খেয়াল করো। এই কস্টটা কিন্তু তুমি এখানে ধরবা না। এটাকে কি ধরবা? এটাকে ধরবা হচ্ছে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল বেড়ে গেল, মানে এখানে স্থায়ী সম্পত্তি বেড়ে গেল। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো যে এখানে বলছে ওভারঅলিং কস্ট অফ আ বিল্ডিং। বিল্ডিং কেন, যে কোনো কিছুর, যে কোনো বিল্ডিং বলতে না, যে কোনো স্থায়ী সম্পদেরই ওভারহাউলিং হইতে পারে, সংস্কার হইতে পারে। তা সংস্কার হলে বা স্থায়ী সম্পদের পিছনে আমরা যদি সংস্কার করি, সেটাকে আমরা স্থায়ী সম্পত্তি নামেই লিপিবদ্ধ করি। তাহলে এখানে যদি কেউ রিপেয়ার এক্সপেন্স লেখো, ভুল। এখানে যদি কেউ ওভারহাউলিং কস্ট লেখো বা ওভারহাউলিং এক্সপেন্স লেখো, সেটাও ভুল। তাহলে এটা কি লিখতে হবে? যেহেতু বিল্ডিংটার আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে, সুতরাং বিল্ডিংটাকে বৃদ্ধি করে দেখাতে হবে। আর বিল্ডিং আমাদের জন্য কি বলো? একটা সম্পদ। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, ঠিক আছে?
তাহলে 53 দিয়ে আমরা লিখবো বিল্ডিং। ডেবিট, এবং এই যে ওভারহাউলিং কস্টের ফলে আমাদের এই 10,000 টাকা নগদ চলে গেছে, তাহলে আমরা ক্যাশ ক্রেডিট করব। কত টাকা দিয়েছি? 10,000 টাকা করেছি। ওভারহাউলিং কস্ট 10,000 টাকা। কারণ লিখবো এরকম, টু রেকর্ড, হ্যাঁ, টু রেকর্ড ওভারহাউলিং কস্ট, টু রেকর্ড ওভারহাউলিং কস্ট। এরপরে 54 নাম্বার যদি দেখো, পেইড গ্যাস, ইলেকট্রিসিটি এন্ড ওয়াসা বিল। ঠিক আছে, আচ্ছা, ওয়াসা বিল মানে হচ্ছে হলো পানি বিল। ঠিক আছে, ওয়াসা মানে হচ্ছে হলো এটা, এখানে ওয়াসা একটা সংস্থা যারা মূলত পানি এবং পয় নিষ্কাশনের কাজ করে থাকে। ঠিক আছে, তো এখানে মূলত পানি, ওয়াসা বলতে পানি বুঝাইছে, তার মানে এখানে পেইড করছি। কি পেইড করছি? পরিশোধ করছি, তিনটা জিনিস পরিশোধ করছি। দেখো, এক হচ্ছে হলো গ্যাস বিল, ঠিক আছে, গ্যাসের বিল দিয়েছি, ইলেকট্রিসিটি বিল দিয়েছি, এই যে আমরা ফ্যান লাইট বিদ্যুৎ চালাচ্ছি, হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি, এবং ওয়াসা মানে পানি বিল দিয়েছি। এখানে তিনটা বিল দিয়েছি, এক হলো গ্যাস, একটা হলো ইলেকট্রিসিটি, আর একটা হলো ওয়াসা। তোমরা মনে রাখবা, গ্যাস, পানি, বিদ্যুৎ, আমি আবার বলছি, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই তিনটাকে একসঙ্গে বলা হয় ইউটিলিটি। ইউটিলিটিস মানে বাংলায় যেটাকে বলা হয় উপযোগ খরচ। ঠিক আছে, উপযোগ খরচ। তার মানে এখানে যে আমরা পেইড করছি, পরিশোধ করছি, কি পরিশোধ করছি? গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াসা, এই তিনটার বিল পরিশোধ করছি। তাহলে এই তিনটাকে আমরা একসঙ্গে কি বলবো? ইউটিলিটিস এক্সপেন্স। ঠিক আছে, এক্সপেন্স ডেবিট। এবং এই যেহেতু টাকাটা আমরা কি করেছি বলো? পেইড করেছি, পরিশোধ করেছি, সুতরাং আমাদের নগদ টাকা চলে গেল, এজন্য আমরা ক্যাশ ক্রেডিট করব। কত টাকা? 1,000 টাকা। তোমরা এরকম কারণ লিখে দেবা, টু রেকর্ড পেইড ইউটিলিটিস এক্সপেন্স। ঠিক আছে, টু রেকর্ড পেইড ইউটিলিটিস এক্সপেন্স। কেমন? আচ্ছা, এরপরেরটা আসো। এরপরে বলেছে 55 নাম্বার, পেইড অডিট ফিস টাকা 2,000। এখন তোমরা অনেকে বলতে পারো, স্যার এই অডিট ফিটা কি? অডিট ফি কি? এটার বাংলা হচ্ছে নিরীক্ষা ব্যয়। কেমন? নিরীক্ষা ব্যয়, যেটা একটা পরিচালন ব্যয় আমাদের প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, এখন এই অডিট ফি জিনিসটা কি, বা নিরীক্ষা জিনিসটা কি? স্যার আমরা তো পরীক্ষা শুনছি, আবার নিরীক্ষা জিনিসটা কি? এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাই দিই। মনে করো তোমার একটা বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সহজে বলি, বইয়ের সংজ্ঞা এটা গেলাম না, জাস্ট সহজে বলি। মনে করো তোমার ব্যবসা একটা বিশাল বড় একটা বিজনেস রয়েছে, তো এই বিজনেসটায় তোমরা অনেক হিসাব কিতাব করো, হিসাব কিতাব রাখতে হয়, অনেক জটিল জটিল হিসাব করতে হয়। এখন হিসাব করতে গেলে কি হয়? হিসাবে অনেক ভুল ত্রুটি বের হয়ে যায়। ঠিক আছে, বা অনেক সময় হিসাবে গরমিল হয়। তো এখন স্বাভাবিকভাবে এই হিসাবটা, মানে এই গরমিলটা ঠিক করার জন্য, বা তোমার যে হিসাব, এখানে কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে এটা বের করার জন্য তোমার কি লাগবে? একজন ভালো হিসাব বিজ্ঞানী লাগবে, মানে একজন ভালো অডিট অফিসার লাগবে, বা যিনি সিএ করছেন, চার্টার্ড অফ অ্যাকাউন্টেন্সি, মানে বিশাল বড় ডিগ্রি, অ্যাকাউন্টিং এর একদম সব থেকে বড় ডিগ্রি মনে করো, এরকম একটা ডিগ্রি নেওয়া একটা লোকরে তুমি তোমার প্রতিষ্ঠানে আনলা, যে স্যার প্লিজ আমার এই যে ব্যবসায় যে আমি হিসাব কিতাব করছি, আমি এই হিসাব কিতাব দেখেন কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে, আপনি একটু সংশোধন করে দেন, বা হিসাব ত্রুটিগুলো একটু বের করে দেন। তো ওই অফিসার তোমার এই ত্রুটি টুটি ঠিক করে দিল, হিসাব টিসাব মিলাই দিল, ঠিক আছে, কোথায় কি সমস্যা বের করে দিল। তো তখন তুমি তাকে একটা ফি দিলা। তাহলে এই অডিট ফি বা ওই নিরীক্ষা অফিসারকে তুমি যে টাকাটা দিলা, এটা তোমার জন্য কি ওয়ান কাইন্ড অফ ব্যয়। ঠিক আছে, তার মানে তুমি অডিট ফি পরিশোধ করছো, নিরীক্ষা ফি, হ্যাঁ, নিরীক্ষার যে খরচটা, সেই খরচটা তুমি পেইড করছো। কত টাকা? মাত্র 2,000 টাকা। তাহলে এখানে কি হবে? অডিট এক্সপেন্স ডেবিট। ঠিক আছে, অডিট এক্সপেন্স, কারণ এই নিরীক্ষা হলো একটা আমাদের জন্য ব্যয়। ঠিক আছে, নিরীক্ষা, অডিট ফি হচ্ছে আমাদের জন্য একটা ব্যয়, তো আমরা লিখবো অডিট এক্সপেন্স। এবং টাকাটা যেহেতু নগদে চলে গেল, এজন্য আমরা ক্যাশটাকে ক্রেডিট করব। সামনে আরো ইম্পর্টেন্ট কিছু এন্ট্রি আছে, একটু খেয়াল করো। সেই মইতে তোমরা কারণ লিখে নিবে, কেমন? আচ্ছা, এরপরে আসো 56 কি বলছে? পেইড রেন্ট। রেন্ট শব্দের অর্থ কি? ভাড়া। তুমি ভাড়া পরিশোধ করছো, পেইড করছো। কত?
ফর দ্য মান্থ, ফর দ্য মান্থ, দেখো এখানে কিন্তু দা মান্থ এই মাসের জন্য, মানে চলতি মাসের। মনে করো এখন যদি ডিসেম্বর মাস হয় তাহলে তুমি ডিসেম্বর মাসের, দা মান্থ মানে যে মাসের অঙ্ক সেই মাসের। এখানে তো সাধারণত তারিখ দেওয়া থাকবে, হ্যাঁ, তোমার অঙ্কে এখানে তুমি ডেট লিখে তারিখগুলা বসাবা এবং ধারাবাহিকভাবে তারিখগুলা বসাবা, ঠিক আছে। তো যে মাসের অঙ্ক সেই মাসটা তুমি কি দিয়েছো, রেন্ট। রেন্ট মানে কি ভাড়া, রেন্ট মানে কি বলো, ভাড়া। সেই ভাড়াটা পরিশোধ করছো কত টাকা, 4000 টাকা। তাহলে এটা জাবেদা তোমরা সবাই জানো কি হবে, রেন্ট যেহেতু আমাদের জন্য একটা খরচ, সুতরাং এখানে আমরা লিখবো রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ, ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। নগদ টাকা চলে গেল, এই জন্য ক্যাশ ক্রেডিট। এখানে ব্যয় বৃদ্ধি পাইলো, সম্পত্তি হ্রাস পেল, কেমন। আচ্ছা, কত টাকা আমরা দিয়েছি, 4000 টাকা। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে এন্ট্রিতে আসো, 57তে কি বলেছে, পেইড রেন্ট ফর 1 ইয়ার। দেখো এখানে সুন্দর মতন দেখো, এখানে কিন্তু খেয়াল করো, 1 ইয়ার মানে 1 বছরের জন্য, 1 ইয়ার পিরিয়ড মানে সময়, পিরিয়ড মানে হচ্ছে সময়। তাহলে তুমি ভাড়া দিছো 1 বছরের জন্য, পেইড রেন্ট, রেন্ট মানে কি ভাড়া, কত বছরের জন্য দিছো, 1 বছরের জন্য। এটা কিন্তু 1 মাসের জন্য দাও নাই। এখন আমরা প্রতি মাসের হিসাব করতেছি, জাবেদা 1 মাস পরে করা হয়, জাবেদা প্রতি 1 মাস পর পর করা হয়, ঠিক আছে। এখন তুমি যদি 1 বছরের জন্য ভাড়া অগ্রিম দিয়ে রাখো, তাহলে এখানে কি হইলো, খরচের অগ্রিম হইলো না, তুমি ভাড়াটা অগ্রিম দিলা না। তাহলে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া খরচের অগ্রিম কি বলো, সম্পদ। আমি একটু আগে বলছি খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়। আমার সঙ্গে বলো, খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়। তাহলে এখানে কিন্তু রেন্টটা, মানে রেন্ট তো একটা ভাড়া মানে খরচ, এই খরচটা কিন্তু তুমি 1 বছরের জন্য অগ্রিম দিয়ে রাখছো। এই যে বলছো 1 ইয়ার, কত টাকা, 60,000 টাকা। তুমি 60,000 টাকা ভাড়া অগ্রিম দিয়ে দিছো, তার মানে খরচ অগ্রিম তোমার এখানে সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে তুমি কি লিখবা, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। তাহলে অগ্রিম ভাড়ার ইংরেজি কি, অগ্রিমের ইংরেজি হলো প্রিপেইড। প্রি মানে কি আগে, প্রি মানে কি বলো আগে, আর পেইড মানে কি পরিশোধ করছো, আগে পরিশোধ করছো। তাহলে হবে এখানে প্রিপেইড রেন্ট ডেবিট, ঠিক আছে। প্রিপেইড রেন্ট দিবি, যেহেতু আমরা এখানে প্রিপেইড রেন্ট দিলাম, অগ্রিম ভাড়া দিলাম, এই অগ্রিম ভাড়া যে এই 60,000 টাকা আমরা দিলাম, এই 60,000 টাকা আমাদের কাছ থেকে নগদ চলে গেল, এজন্য আমরা ক্যাশটাকে ক্রেডিট করব। কত টাকা, 60,000। ওকে, এখানে খরচের অগ্রিম সম্পদ বৃদ্ধি পাইলো, আর এখানে আমাদের ক্যাশ সম্পদ হ্রাস পাইলো, ঠিক আছে। প্রিপেইড রেন্ট কিন্তু খরচের অগ্রিম সম্পদ, এটা কিন্তু আবার ব্যয় বলা যাবে না। স্যার আমি তো 60,000 টাকা ভাড়া দিলাম, কিন্তু এই ভাড়াটা তুমি অগ্রিম দিছো, যে কোনো প্রকার খরচের অগ্রিমই সম্পদ, কেমন। আচ্ছা, এরপর 58 নাম্বার, পারচেজ। পারচেজ মানে কি, ক্রয় করা। কি পারচেজ করছো, 1 ইয়ার ইন্স্যুরেন্স। 1 ইয়ার, এখানেও কিন্তু খেয়াল করো 1 বছরের, আমরা জাবেদা করি 1 মাসের, কিন্তু এখানে 1 বছরেরটা তুমি ক্রয় করছো। কি ক্রয় করছো, ইন্স্যুরেন্স প্রোটেকশন, ফর টাকা 3600। ইন্স্যুরেন্স প্রোটেকশন, ইন্স্যুরেন্স মানে তোমরা সবাই জানো বীমা, আর প্রোটেকশন মানে রক্ষা, বীমা রক্ষা। তার মানে তুমি একটা বীমা করছো, যে বীমাটার টাকাটা তোমাকে দিতে হবে, কিন্তু এই টাকাটা তুমি 1 বছরের জন্য অগ্রিম দিয়ে দিছো, কারণ বীমার টাকাটা তুমি প্রতি মাসে মাসে দিবা। যখন আমরা কোথাও একটা বীমা করি, এই বীমার টাকাটা আমরা প্রতি মাসে দেই, কিন্তু এখানে তুমি 1 বছরের টাকাটা দিয়ে রাখছো। বীমা কোম্পানির বলছে, ভাই এই নেন 1 বছরের টাকা আমি অগ্রিম দিয়ে রাখলাম, আমার প্রতি মাসে মাসে আমি টাকা দিতে পারবো না, আপনার কাছে আসার আমার এত সময় নাই, এই নেন 1 বছরেরটা দিয়ে দিলাম। তাহলে দেখো ইন্স্যুরেন্স, বীমা, এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপেন্স, একটা খরচ, কিন্তু এই খরচটা যখন তুমি 1 বছরের জন্য করে দিবা, মানে অগ্রিম দিয়ে দিবা, তখন এটা কি হয়ে যাবে, প্রিপেইড ইন্স্যুরেন্স। খরচের অগ্রিম কি হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে, ঠিক আছে। ইন্স্যুরেন্সও আমাদের জন্য খরচ, রেন্টও কিন্তু আমাদের জন্য খরচ, কিন্তু এই খরচটা আমরা এখানে কি করলাম বলো, অগ্রিম করলাম। কিভাবে বুঝলাম, এখানে কিন্তু প্রিপেইড লেখা নাই, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে 1 বছরের জন্য আমি এটা পারচেজ করছি, বীমাটা 1 বছরের জন্য কিনছি, ঠিক আছে। যেহেতু 1 বছরের জন্য আমি কিনে ফেলছি, সেহেতু আমি অগ্রিম টাকা দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে খরচের অগ্রিম কি হবে, সম্পদ হবে, কেমন। তাহলে এটাও আমরা লিখবো প্রিপেইড। প্রিপেইড মানে কি, অগ্রিম। কি, ইন্স্যুরেন্স।
প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। কত টাকা? ৩,৬০০ টাকা। ওকে, কারণ ওইভাবে লিখে দেবা, ঠিক আছে। কারণ লিখবা টু রেকর্ড পেইড ইন্স্যুরেন্স ফর 1 ইয়ার, ঠিক আছে। আচ্ছা, বা প্রিপেইড টু রেকর্ড পারচেস 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে। এটা লিখলেই হচ্ছে। এটা নিয়ে কোনো মানে তুমি এই ব্যাখ্যায় কি লিখবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট প্রশ্ন পড়ে বুঝে যেটা হবে সেটা লিখলেই হবে। এবার আসো পারচেস সাপ্লাইজ। দেখো সাপ্লাইজ মানে কি? সাপ্লাইজ মানে হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। সাপ্লাইজ কি আমাদের জন্য একটা সম্পদ, ঠিক আছে। সাপ্লাইজের বাংলা সাপ্লাইজি। সাপ্লাইজকে আবার কেউ মনিহারি বললো না কিন্তু, ঠিক আছে। অনেকে সাপ্লাইজকে মনিহারি বলো, তাহলে স্টেশনারি মানে কি? সাপ্লাইজ মানে কখনোই মনিহারি না। সাপ্লাইজ হচ্ছে হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কিছু সম্পদ থাকে, যে সম্পদগুলো দামে কম, মানে দামগুলো একটু খুব কম হয়। যেমন একটা ক্যালকুলেটরের দাম কিন্তু অনেক বেশি না, একটা ফাইল ক্যাবিনেট, ছোট একটা প্লাস্টিকের ফাইল ক্যাবিনেটের দাম কিন্তু অনেক বেশি না, বা একটা ওয়েট মানে পেপার ওয়েটের কিন্তু দাম অনেক বেশি না, কিন্তু এটা আমরা দীর্ঘদিন কি করি বলো? ব্যবহার করি। মানে যে জিনিসটা দাম অল্প কিন্তু তুমি ব্যবহার করতেছো দীর্ঘদিন, সেই জিনিসগুলোকেই বলা হয় সাপ্লাইজ। যেমন ক্যালকুলেটর, ঠিক আছে। আর যেগুলো অফিসে ব্যবহার করে সেগুলোকে বলা হয় অফিস সাপ্লাইজ। তো সাপ্লাইজ আমাদের জন্য একটা চলতি সম্পদ। তো এখানে তুমি সাপ্লাইজ পারচেস করছো, সাপ্লাইজ ক্রয় করছো অন ক্যাশ, মানে নগদে। অন ক্যাশ মানে কি বলো? অন ক্যাশ মানে নগদে। কত টাকা? 500 টাকা। এন্ড অন ক্রেডিট, দেখো এখানে ভালো মতন খেয়াল করো, অন ক্রেডিট মানে হচ্ছে ধারে। অন ক্রেডিট মানে কি? ধারে। এই কিছু শব্দ আছে, এই কিছু শব্দ আছে অ্যাকাউন্টিং এ। আমি 3টা শব্দের কথা বলছি, সবাই একটু খাতায় নোট করে নাও। 3টে শব্দ হচ্ছে অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, অ্যাক্রুড। এই 3টা শব্দ যদি তুমি কোথাও দেখো, তার মানে বুঝবা ওই লেনদেনটা ধারে বা বাকিতে হইছে। আমি আবার বলছি, অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, অ্যাক্রুড। অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, অ্যাক্রুড। এই 3টা শব্দ কোথাও পেলেই চোখ বুঝে ওই লেনদেনটা ধারে হয়েছে। তার মানে দেখো এখানে তুমি সাপ্লাইজ ক্রয় করলা 500 টাকার আর 300 টাকার, কিন্তু সাপ্লাইজ তুমি টোটাল তাইলে ক্রয় করলা কত? 5 আর 3 কত? 800 টাকার। কিন্তু এই 800 টাকার 500 টাকা দিলা তুমি ক্যাশে, আর বাকি 300 টাকা কিন্তু অন ক্রেডিট। বাকি 300 টাকা কি? অন ক্রেডিট মানে ধারে। তার মানে ওই টাকাটা তুমি এখনো পরিশোধ করো নাই, কিন্তু তুমি সাপ্লাইজ মোট ক্রয় করলা কয় টাকার? 500 টাকার আর 300 টাকার। 5 আর 3 টোটাল 800 টাকার। কেমন? তাহলে এটার জাবেদা দেওয়ার জন্য আমরা একটু উপরে ক্লিয়ার করব। সাপ্লাইজ, সাপ্লাইজ ডেবিট। আচ্ছা, সাপ্লাইজ আমরা টোটাল ক্রয় করছি কয় টাকার? 500 টাকার আর 300 টাকার। তাহলে 500 টাকা নগদে ক্রয় করছি আর 300 টাকা ধারে ক্রয় করছি, তাহলে আমি টোটাল সাপ্লাইজ পাইলাম কত? 5 আর 3 800 টাকা। তাহলে এই যে 800 টাকার আমি সাপ্লাইজ টোটাল পাইলাম। কিন্তু এই 800 টাকার সাপ্লাইজ ক্রয় করে আমি নগদে কত টাকা পরিশোধ করলাম? 500 টাকা। তাহলে আমার কাছ থেকে নগদ ক্যাশ চলে গেল কত টাকা? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, ক্যাশ চলে গেল 500 টাকা। আর বাকি যে 500 টাকা, ওই 500 টাকা আমি ধারে সাপ্লাইজ ক্রয় করেছি। আমরা সবাই জানি ধারে যদি আমরা কোনো কিছু ক্রয় করি সেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল, মানে পাওনাদার। কারণ ধারে ক্রয় করলেই পাওনাদারের সৃষ্টি হয়। ধারে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনাদার বা প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। কেমন? তো পাওনাদার বা প্রদেয় হিসাবকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকার ধারে ক্রয় করলাম? তাহলে 300 টাকার ধারে ক্রয় করছি, ঠিক আছে। তাহলে এই 300 টাকা হচ্ছে আমাদের জন্য পাওনাদার বা দায় সৃষ্টি করলো। এখানে কিন্তু আমাদের এই যে প্রথম যে সাপ্লাইজ ডেবিট হয়েছে, এটা হচ্ছে আমাদের 800 টাকা সম্পদ বৃদ্ধি পাইছে। আর এই যে নগদ 500 টাকা চলে গেল, এই 500 টাকা সম্পদ হ্রাস পাইছে, এর জন্য ক্রেডিট হলো। আর অ্যাকাউন্টস পেয়াবল, পাওনাদার আমাদের জন্য একটা দায়। কেমন দায়? চলতি দায়। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে এই একটা দায় বৃদ্ধি পাইছে, আমরা সবাই জানি দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, এর জন্য অ্যাকাউন্টস পেয়াবলকে আমরা ক্রেডিট করলাম। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা একটু কারণ লিখে দেই। তো আমরা কারণ লিখতে পারি কি? টু রেকর্ড, টু record purchased supplies on cash
and in cash and on account. অন অ্যাকাউন্ট মানে ধারে, তার মানে আমি এখানে সাপ্লাইজ ক্রয় করলাম 800 টাকার এবং ধারেও কিছুটা ক্রয় করলাম, নগদেও কিছুটা ক্রয় করলাম। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে 60 নাম্বারে চলে আসছি, সেই 1 নাম্বার থেকে 60 নাম্বার জাবেদা চলছে, ঠিক আছে। তো দেখো, পেইড ইউটিলিটিস বিল 500। আমি আগেই বলছি এই যে ইউটিলিটিস বিল মানে কি, ইউটিলিটিস বিল মানে হচ্ছে উপযোগ খরচ। ইউটিলিটিস বিল মানে কি, উপযোগ খরচ, ঠিক আছে। আমরা যে গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল দেই, এগুলোকেই বলা হয় ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ খরচ। তো সেই উপযোগ খরচটা আমরা পেইড করছি, পরিশোধ করছি, কত টাকা? 500 টাকা। তাহলে আমরা 60 নাম্বার দিয়ে লিখতে পারি ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, এবং আমরা যেহেতু টাকাটা নগদে পরিশোধ করলাম এজন্য আমরা ক্যাশকে ক্রেডিট লিখতে পারি, এবং কারণ আমরা লিখে দেব যে টু রেকর্ড, হ্যাঁ, পেইড ইউটিলিটিস এক্সপেন্স, ঠিক আছে। কত টাকা? 500 টাকা। এই ছিল আজকের ক্লাসে। আমি তোমাদের 10টা করে জাবেদা করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এভাবে আমি তোমাদের টোটাল 130টা জাবেদা করাই দেব, এবং শেষের যে ক্লাসগুলো থাকবে সেগুলো থাকবে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ওখানে আমরা তোমাদের অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টে যে কোশ্চেনগুলো সব থেকে মোস্ট রিপিটেড, সেই কোশ্চেনগুলো আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বলো, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি বলো, এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করে দেব। আর এই সিরিজটা আমি একটু তোমাদের বেশি করে ক্লাস করিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমাদের প্রথম সিরিজ বিবিএ প্রথম বর্ষের। তো পরবর্তী ক্লাসগুলো আমি সেইভাবে অল্পের ভিতরে তোমাদের যাতে একটু বেশি কন্টেন্ট দেওয়া যায় সেভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।